আজকের ম্যাচে দেখেন, একটা কথা আছে না, আপনি কতটা ভালো বোলার যখন আপনি কোয়ালিটি ব্যাটসম্যানের এগেনস্টে যখন আপনি বল করতে পারবেন ভালো, তখন সেন বুঝবো যে না, আপনি আসলে ভালো বোলার। আবার আপনি কতটুকু ভালো ব্যাটসম্যান তখনই বুঝবো যখন দেখবো আপনার ভালো কোয়ালিটি বোলার এগেনস্টে আপনি বাউন্ডারি আদায় করতে পারতেছেন, রান করতে পারতেছেন, তখন আমরা বুঝবো। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালকে আমি যে ভিডিওটা পাবলিশ করছিলাম সেই ভিডিওতে আমি বিসিবির ডিরেক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, তো নাজমুল ইসলামকে আমি বারবার নাজমুল হোসেন বলে সম্বোধন করছি। এটা আমার ভাষার ছোট একটা ভুল হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম, আমি নাজমুল হোসেন বলে আমি সম্বোধন করছি। তো এর জন্য আমার যারা অডিয়েন্স আছেন প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আসেন মেন টপিকসে আসি। আজকে রাজশাহী ওয়ারিয়র্স চমৎকার একটা জয়লাভ করছে। আপনারা যারা রাজশাহীর ফ্যান আছেন, ফলোয়ার আছেন, আপনারা তো ভাবতেছিলেন যে এই বুঝি রাজশাহী ম্যাচ হেরে গেল। কিন্তু বিশ্বাস করেন, আমি রাজশাহী ওয়ারিয়র্স এর উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। কেন জানেন? বিনুরা ফার্নান্দোর ওভার বাকি আছে। যদি মঈন আলী রিপন মন্ডলের ওই বলে আউটটা না হতো, 19তম ওভারের 3 নম্বর বলে মঈন আলী যদি আউটটা না হতো, তাহলে ভাই আমি অবশ্য আস্থা করতাম না। যখন দেখলাম যে মঈন আলী আউট হয়ে গেল 3 নম্বর বলে, তখনই বুঝলাম যে না, এইবার রাজশাহীর ফেভারে ম্যাচ আসছে। এখন যারাই নামবে, যারাই আছে, কেউ আসলে খাতা কলমে কেউ আসলে প্রপার ব্যাটসম্যান না। অতএব এই জায়গা থেকে ম্যাচ বের করার আর কোনো উপায় নাই। আর এটাও জানি যে বিনুরা ফার্নান্দো উনি যথেষ্ট ভালো একজন বোলার, শ্রীলঙ্কান বোলার। তো তার উপরে আমার আস্থা ছিল। যদিও উনি হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়ছেন, যথেষ্ট কষ্ট করে বল করছেন, তো যার ফলে আসলে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটা জয়লাভ করছে। তবে এই ম্যাচটা আমি প্রথম ইনিংস নিয়ে একটু কথা বলি। আজকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র যখন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত যখন ব্যাট করতেছিল, তখন আমরা সবাই ধরে নিয়েছিলাম কি আজকের ম্যাচে রাজশাহী মোটামুটি 170 থেকে 80 রান করবে, 181 বা 82 রানের টার্গেট দেবে, এটা কিন্তু আমরা সবাই ভাবছিলাম। আনফরচুনেটলি যখন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেল, তারপরেও মুশফিকুর রহিম যদিও মাঠে ছিল কিছুক্ষণ, ভালোই খেলতেছিল। মুশফিকুর রহিম যখন আউট হয়ে গেল, মুশফিক ভাই, তখন থেকে আমাদের একদম ঢল নামা শুরু, রাজশাহী ওয়ারিয়র্স এর ঢল নামা শুরু। তারপরে আসলে কেউই প্রপার ব্যাটিংটা করতে পারে নাই ভালোভাবে। আর জিমিন ইসামের উপরে একটু আস্থা ছিল যে যদি জিমিন ইসাম আর 20টা বল বা 15টা বল খেলতে পারতো, তাহলে হতে পারে আপনার রানের স্কোরটা 170-80-তে নিতে পারতো। কিন্তু জিমিনি শর্মা আউট হয়ে গেল, এরপর আর কেউ মাঠে দাঁড়াতে পারেন নাই, রানটাও আর বড় করতে পারেন নাই রাজশাহী ওয়ারিয়র্স। আমি তো ধারাভাষ্যকাররা তো বলতেছিল যে লাস্ট কত 43 বল না 44 বলের ভিতরে আপনার কোনো বাউন্ডারি নিতে পারে নাই। 11 ওভারের পরে 18 ওভার পর্যন্ত, 18 ওভার পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স কোনো বাউন্ডারি আদায় করতে পারে নাই। কতটা টাফ সিচুয়েশন তখন রাজশাহী ওয়ারিয়র্স পার করতেছিল আমরা সেটা দেখছি। সিলেট টাইটান্সের জন্য সুখের খবর হলো, রাজশাহী ওয়ারিয়র্সের জন্য তখন দুঃখের খবর ছিল যে তারা প্রায় 44টা বল চলে গেছে, এর মধ্যে কোনো বাউন্ডারি আদায় করতে পারে নাই। 45তম বলে বাউন্ডারি আদায় করছে। তবে এখানে আমি শুধু বলবো রাজশাহী ওয়ারিয়র্সের আরো 30টা রান যদি করতে পারতো, 148 রান না করে যদি 178 করতে পারতো, 179 রান টার্গেট দিত, তাহলে আমি মনে করি যে ভালো হতো। রাজশাহী ওয়ারিয়র্সের ফিনিশিং রোলে যারা খেলেছেন, আকবর আলী কিংবা আপনি বলতে পারেন হচ্ছে রায়ান বার্ল, আসলে কেউই রান করতে পারে নাই। তো যার কারণে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এর স্কোরটা বড় হয় নাই। এরপরে আসেন আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের রিপন মন্ডল। দেখেন, রিপন মন্ডল এই বিপিএল এ খুব ভালো ফর্মে আছে। টিম এ দলের হয়ে যখন খেলেছেন তখন উনি খুব ভালো ফর্মে ছিল। ওনার প্লাস পয়েন্ট হচ্ছে উনি ভালো ইয়র্কার দিতে পারে। কিন্তু আজকের ম্যাচে মঈন আলী 19তম ওভারে যখন পরপর দুটা বলে দুটো ছয় মারলো, একটা বলও রিপন মন্ডল ইয়র্কার দিতে আর পারে নাই। আপনারা নিশ্চয় দেখেছেন যে বাকি যে 4টা বল, এমনকি মঈন আলী যে বলটা আউট হয়েছে ওটা কিন্তু মানে বাউন্স, সেই বলটা কিন্তু বাউন্স দিছিল রিপন মন্ডল, কিন্তু মঈন আলী ওই বলটা আউট হয়ে গেছে। পরে যে 3টা বল করছে
3টা বলের একটা বলও কিন্তু রিপন মন্ডল ইয়র্কার দিতে পারে নাই। আমি খুবই হতাশা হয়েছি যে রিপন মন্ডল কেন আসলে ইয়র্কার দিচ্ছে না। একটা বিষয় কি, আমি এই যে 2-4 দিন ধরে একটা বিষয় আমি লক্ষ্য করতেছি যে অনেক স্পোর্ট জার্নালিস্ট এসে বলতেছেন যে রিপন মন্ডল ভালো ফর্মে আছে, ডেথ ওভারে খুব ভালো বল করতে পারে, তাকে কেন টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হলো না, তাকে তো নিতে পারতো। আপনারা কি খেয়ে সাংবাদিকতা করেন ভাই আমি জানি না। আমার কথা হচ্ছে রিপন মন্ডল তো এখন পর্যন্ত টি-20তে তার ডেবুই হয় নাই, তাকে কিভাবে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় মঞ্চে নিয়ে যাবে? রিপন মন্ডল প্রথম বলে যখন 6টা মারলো মইন আলী, আমার মনে হয় তখনই রিপন মন্ডল মানে একটু ঘাবড়াই গেছে। সেকেন্ড বল যখন করলো, সেকেন্ড বলও 6 মারলো, তখন রিপন মন্ডল মনে হয় আরেকটু ঘাবড়াই গেছে। যার কারণে উনি আর ইয়র্কার মনে হয়, আমার যতটুকু মনে হয় এর কারণে এরপর রিপন মন্ডল আসলে ইয়র্কার ট্রাই করলো না। ইয়র্কার কেন করলো না এটা আমি জানি না, উনি মনে হয় হয়তো বা ঘাবড়াই গেছে। দ্বিতীয় বলে যদিও মইন আলী উইকেটটা তখন আমাদের বিশেষ প্রয়োজন ছিল, তৃতীয় বলে মইন আলী আউট না হলে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এই ম্যাচটা জিততে পারতো, আপনি গ্যারান্টি দিতে পারেন না। মইন আলী যদি মাঠে থাকতো অবশ্যই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতো। যাই হোক, আমার এই কথাটার মূল বিষয় হচ্ছে কি জানেন, আপনি ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করতেছেন, টিম এ দলে ভালো পারফরমেন্স করতেছেন। রিপন মন্ডল ভবিষ্যতে আমাদের ভালো একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হবে। তার ভিতরে ওই ট্যালেন্টটা আছে, তার মেধা আছে, তার বোলিং করার দক্ষতাটাও ভালো, সবকিছুই ঠিক আছে। তাকে আমি মনে করি যে ন্যাশনাল টিমের এমন একটা ছত্রছায়ার ভিতর নিয়ে আসা হোক যে আগামী 6 মাস, 1 বছর বা 1.5 বছর পরে তাকে ন্যাশনাল টিমে নেওয়া হোক। এটা আমি আমার ভিডিওতে আগেও বলছি, এখনো বলতেছি। বাট এই মুহূর্তে না, বাট এই মুহূর্তে না। কারণ আমি মনে করি যে রিপন মন্ডলের আরো অনেক কিছু শেখার আছে, তার এখনো অনেক কিছু ভুল ত্রুটিগুলো হচ্ছে। সেগুলো আমি মনে করি যারা কোচ আছেন, বোলিং কোচ আছেন, তারা এই বিষয়টা নিয়ে তার সাথে কাজ করলে আমার মনে হয় তার বোলিং করার শার্পনেসটা আরেকটু বাড়বে। এটা আমার বিশ্বাস। তবে রিপন মন্ডল খুব ভালো বল করছে, আজকেও 4টা উইকেট পাইছে আপনারা জানেন। রিপন মন্ডলে এরকম পারফরমেন্সটা আসলে রাজশাহী টিমের জন্য খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে রিপন মন্ডলের এই 4টা উইকেট নেওয়ার কারণে। আব্দুল গাফফার সাকলাইন উনিও খুব ভালো বল করছে। জিমির হিসাবে একটু এক্সপেন্সিভ ছিল। তো আমি মনে করি রিপন মন্ডলের যে কোয়ালিটি ব্যাটসম্যানের এগেনস্টে বল করতে যায়, যে আজকে যেমন মইন আলী এগেনস্টে যখন বল করতে গেছে তখন কিন্তু উনি ঘাবড়াই গেছে। তো আমি মনে করি যে এই ম্যাচটা থেকে রিপন মন্ডল অনেক কিছু শিখতে পারছে, যে কিভাবে ভালো ব্যাটসম্যানের এগেনস্টে বল করতে হয়, তার উইক পয়েন্ট কোনটা, ওই জায়গায় বল ফেলতে হবে। তো আমি মনে করি রিপন মন্ডলের জন্য আজকের ম্যাচটা একটা শিক্ষণীয়, এরকম সিচুয়েশনে কিভাবে বল করতে হয়। আমার আফসোস শুধু ভাই একটাই, সেটা হচ্ছে রিপন মন্ডল কেন ইয়র্কার ট্রাই করলো না, এটাই শুধু আমার আফসোস লাগছে এই ম্যাচে। আর আরেকটা বিষয় হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স আরো 30 রান করলে আমি ভাই খুশি হতাম। আর রাজশাহী ওয়ারিয়র্স আজকের ম্যাচটা জয়লাভ করে 7টা ম্যাচ জয় করলো এবিপিএল এ, 9টা ম্যাচ খেলছে, মোট তাদের পয়েন্ট হলো 14, অর্থাৎ টপে আছে এখনো রাজশাহী ওয়ারিয়র্স। আর একটা ম্যাচ বাকি আছে, তো দেখা যাক ওই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটা জয়লাভ করতে পারে কিনা। তো রাজশাহী ওয়ারিয়র্স এর জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।